আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না না হিরো, সব চকলেট আমার, অন্য কাউকে দেবে না প্লিজ। কিন্তু তুমি তো রেগে আছো। কে বললো রেগে আছি? আমি একদমই রেগে নেই, আমি তো কখনো রাগ করি না। এই দেখো আমি এত হ্যাপি। নূর বেড থেকে নেমে দাঁড়িয়ে দুই হাতে ফ্রকটা ধরে ঘুরে ঘুরে কথাটি বলল। আদিত্য মায়া ভরা চোখে নূরকে দেখতে লাগলো। এই মেয়েটাকে দেখলেই ওর মনের ভিতর একরাশ প্রশান্তি ছুঁয়ে যায়। নূর আদিত্যের পাশে বসে বলল, কোথায় আমার চকলেট দাও? আদিত্য নূরের গালে আলতো করে হাত রেখে বলল, দেব, তার আগে আমি কিছু বলবো, সেটা শুনবে? নূর বাধ্য মেয়ের মতো ঘাড় কাত করে বলল। হ্যাঁ শুনবো। আদিত্য মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে নরম সুরে বলল, আমি তোমাকে আজ আমার সাথে নিয়ে যাব। যাবে আমার সাথে? আমার রাজ্যে তোমাকে রানী বানিয়ে রাখবো, থাকবে আমার সাথে? নূর চোখে মুখে চমক নিয়ে বলল, সত্যি আমি রানী হব? হ্যাঁ রানী, আমার রাজ্যের মহারানী, যেখানে তোমার হুকুমে সবাই চলবে। তুমি যা বলবে তাই হবে, যা চাইবে তাই পাবে। বলো, হবে তুমি আমার রানী? নূর একটু ভেবে বলল, যত খুশি তত চকলেট পাবো তো? আদিত্য এবার আর হাসি আটকাতে পারল না, নিচের ঠোঁট কামড়ে হেসে দিল। কতটা নিষ্পাপ ও, সবকিছু ছেড়ে চকোলেটের কথা ভাবছে। আদিত্য বলে উঠল, হ্যাঁ পাবে, আমি তোমার জন্য একটা চকলেটের ঘরই বানিয়ে দেব, তাহলে হবে? ইয়ে কি মজা। ঠিক আছে, আমি যাব তোমার সাথে। আদিত্য খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি এনেছি, তুমি সেটা পরে মিষ্টি করে বউ সাজবে, কেমন? তারপর তুমি আমার বউ হয়ে আমার সাথে যাবে। নূর আবারও উঠে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে নেচে বলল, ওয়াও, আমি বউ সাজবো, বউ সাজবো। আদিত্য মুগ্ধ নয়নে নূরের হাসি মুখটা দেখছে। দুপুরের খাবার শেষে সবাই বসার রুমে এসে বসল। নূরের মা আর নীলা নূরকে বউ সাজাতে গেছে। আদিত্যের একটাই কথা, সে আজই বিয়ে করবে। শফিক সাহেব প্রথমে মানা করলেও আদিত্যের জেদের কাছে হেরে যায়। অগত্যা কাজী সাহেবকে ডেকে আনেন। দুই একজন নয় মুরব্বীকে ডেকে এনে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। আদিত্য আসার সময় নূরের জন্য সবকিছু কিনে এনেছিল, আর বিহানের চাপাচাপিতে আদিত্য নিজেও একটা সাদা পাঞ্জাবি পরে নেয়। 20 মিনিট পরে নাজমা বেগম আর নীলা নূরকে নিয়ে আসে। নূরের দিকে তাকিয়ে আদিত্যের হার্টবিট যেন বন্ধ হয়ে যায়। আদিত্য যতটা ভেবেছিল তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর লাগছে নূরকে। শুধু সুন্দর বললেও কম হবে, কোনো ভাষা দিয়ে এই সৌন্দর্যের প্রশংসা করাও দুর্বোধ্য। এই যে অলৌকিক সৌন্দর্য, যেন স্বপ্ন রাজ্যের কোনো রাজকুমারী। আদিত্যের নিজের চোখের উপরই ভয় লাগছে, ওর নিজেরই নজর না লেগে যায়। নূর ওর বাবার সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো বাবা, আমি বউ সেজেছি, কেমন লাগছে আমাকে? শফিক সাহেব মেয়ের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে রইল। তার মেয়েটা সত্যিই আজ অন্যের বাড়ি চলে যাবে, ভাবতেই বুক ফেটে যাচ্ছে। শফিক সাহেব নূরের মাথার একপাশে হাত রেখে বলল, আমার মামনিটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে, আজ তোমাকে একদম পুতুলের মতো লাগছে। নূর খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। নূরকে কবুল বলতে বললে নূর প্রথমে বুঝল না, পরে ওর মা বুঝিয়ে বললে তখন হাসি মুখে ফটাফট কবুল বলে ফেলল। তারপর আদিত্যও কবুল বলল। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করলো। একটু পরে নূরের মা নূরকে আবার রুমে নিয়ে এলো। তারপর নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, দেখ নুরিমা, আজ তোমার বিয়ে হয়ে গেল, এখন থেকে তুমি তোমার হিরোর বউ, বুঝেছ? নূর কিছু বুঝুক না বুঝুক ঘাড় কাত করে বলল, আচ্ছা। তোমাকে এখন জামাইয়ের সাথে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে। শোনো, ওখানে যে কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? তোমার হিরো যা বলবে তাই শুনবে, ঠিক আছে? একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? আচ্ছা আম্মু, আমি একা কেন যাব? তোমরাও চলো না আমার সাথে, আমরা সবাই একসাথে থাকবো, অনেক মজা হবে। তা হয় না মা, বিয়ের পরে মেয়েকে একাই যেতে হয়। তুমি আমার লক্ষ্মী মেয়ে না? তুমি আমার কথা মানবে তো? একদম পচা মেয়ের মতো করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো।
নাজমা বেগম টলমল চোখে মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে মেয়েকে জড়িয়ে ধরল। অনেক কষ্টে নিজের কান্না আটকিয়ে রেখেছেন তিনি, না হলে যে নূরকে পাঠানো যাবে না। বিদায়ের সময় হয়ে এলো, নূরকে আবার বাইরে নিয়ে আসা হলো। শফিক সাহেব নূরের হাত আদিত্যের হাতে তুলে কান্না চালানো কণ্ঠে বলল, আমার এই অবুঝ মেয়েটাকে দেখে রেখো বাবা, আজ থেকে ও তোমার আমানত। আদিত্য বলে উঠল, আপনি চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আমার জীবন থাকতে নূরকে কোনো কষ্ট ছুঁতে পারবে না। শফিক সাহেব নূরের মেডিকেল ফাইল আদিত্যের হাতে দিল। আদিত্য নিজেই চেয়েছিল ও নূরকে আরো বড় ডাক্তারকে দেখাতে চায়, তাই শফিক সাহেব ফাইলটা দিয়ে বলল, এটা নূরের মেডিকেল ফাইল, এখানে ওর সব ডিটেলস আছে। ধন্যবাদ, আমরা এখন আসি তাহলে। ঠিক আছে বাবা। নীলা একটা বাস্কেট নিয়ে এসে বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা আপুর বেবি, আপু ওকে ছাড়া থাকতে পারে না, তাই এটা নিয়ে যান। বিহান মাথা ঝাঁকিয়ে বাস্কেটটা হাতে নিল। আদিত্য নূরের হাত ধরে বের হবার জন্য পা বাড়ালো। নূরের পরিবারের কষ্টে বুকটা ফেটে গেলেও নূরের কোনো ভাবান্তর নেই। সে দিব্যি হাসি খুশি ভাবে হেলে ধুলে আদিত্যের সাথে যাচ্ছে। আদিত্য নূরকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসলো, আর বিহান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ির চোখের আড়াল হতে নূরের মা কান্নায় ভেঙে পড়ল। শফিক সাহেব আর নীলা মিলে ওর মাকে সামলাতে লাগলো। আদিত্য তাকিয়ে আছে তার সদ্য বিয়ে করা মিষ্টি বউটার দিকে। বউটা তার গাড়ির জানালার কাঁচ নামিয়ে বাইরে মুখ বের করে বাতাস খাচ্ছে। তার নড়াচড়ার সাথে তার হাতের চুড়িগুলো রিনিঝিনি শব্দে বেজে চলেছে। আদিত্য নূরের হাতটা ধরে পড়ল, নূর, মাথা ভেতরে আনো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আদিত্যের কথায় নূর মাথা ভেতরে আনলো। বিহান আদিত্যের বাসার সামনে এসে গাড়ি থামালো। বিয়ের কার্যক্রম শেষ হয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে। নূরের বাসা সাভারে আর আদিত্যের বাসা ধানমন্ডি, তাই আসতে সময় লেগে গেছে। বিহান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদিত্যও নেমে এসে নূরের পাশে গিয়ে দরজা খুলে দুই হাতে নূরকে কোলে তুলে নিল। নূর বলল, এই হিরো, তুমি আমাকে কোলে নিচ্ছ কেন? আমি কি ছোট বাবু নাকি? আদিত্য নূরকে কোলে নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে মুচকি হেসে বলল, তুমি বাবু না, তুমি হলে রানী সাহেবা। আমি তোমাকে বলেছিলাম না, এখন থেকে তুমি আমার রাজ্যের মহারানী। আর রানী সাহেবা কি আর নিজের পায়ে হেঁটে রাজপ্রাসাদে যায়? তাকে তো এইভাবে কোলে করেই নিয়ে যেতে হয়, বুঝেছো? ও তাই বুঝি, তাহলে ঠিক আছে, আমাকে কোলে নিয়েই চলো, আমারও কোলে চড়ে অনেক মজা লাগছে। কথাটা বলে নূর দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে পা দোলনাতে লাগলো। সামনে তাকিয়ে আদিত্যের সুবিশাল সাদা ডুপ্লেক্স বাড়িটা দেখে বিস্ময় নিয়ে বলল, এত সুন্দর প্রাসাদ! এটা তো টিভির ওই প্রাসাদগুলোর চেয়েও সুন্দর। আদিত্য শুধু মুচকি হাসলো। নূরকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে নূর আরো হা হয়ে গেল। চোখ দুটো বড় সড়ো করে বলল, এত বড় বাসা, এখানে তো ক্রিকেটও খেলা যাবে। মিন্টুদের বললে ওরা এখানে চলে আসবে ক্রিকেট খেলতে। আদিত্য নূরকে সোফায় বসিয়ে দিয়ে বলল, এটা তোমার বাসা, তুমি যা চাও তাই করতে পারো। নরম সোফায় বসাতেই নূর খানিকটা ডেবে গেল। এত নরম সোফা পেয়ে নূর সোফায় উঠে দাঁড়িয়ে লাফাতে শুরু করলো। লাফাতে লাফাতে বলতে লাগলো, ওয়াও, কত নরম সোফা! ইয়ে, লাফাতে কি মজা! আদিত্য নূরের এক হাত ধরে বলল, আরে আরে, কি করছো? পড়ে যাবে তো বাবা, নিচে বসো। বাসার সার্ভেন্টরা সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এই পাগল মেয়েটাকে এটাই ওরা বোঝাতে পারছে না। আর আদিত্য স্যার এত কেয়ার করছে কেন? আদিত্য নূরকে সোফায় বসিয়ে দিয়ে সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই মন দিয়ে শোনো, ও হলো নূর, আমার ওয়াইফ। আজ থেকে ও তোমাদের ম্যাডাম, বুঝতে পেরেছো? তাই সব সময় ওর খেয়াল রাখবে। সবার চোখ যেন এবার খুলে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এই পাগল মেয়েটা কিনা স্যারের বউ? সবাই নিজেদের একটু সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, জি জি স্যার। তারপর আবার নূরের দিকে তাকিয়ে বলল, হ্যালো ম্যাম। নূর নিজের আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো। আদিত্য সেটা দেখে বলল, ওরা তোমাকে বলছে। নূর কপাল কুঁচকে বলল, আমাকে? কিন্তু আমি তো মামা না। তুমি না বললে আমি এখানকার রানী? তাহলে ওরা আমাকে মামা বলছে কেন? আদিত্য খানিক হেসে বলল, মামা না, ম্যাম। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি যেহেতু রানী সাহেবা তাই তোমাকে ম্যাম বলা ঠিক হবে না।
আদিত্য সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলল। আজ থেকে তোমরা সবাই নূরকে রানী সাহেবা বলে ডাকবে, বুঝেছো? সবাই মাথা ঝাঁকিয়ে সাই জানালো। বিহান আদিত্যের দিকে এগিয়ে বলল, আদি আমি এখন জায়গা, অনেক রাত হইয়া গেছে গা, আমার ঘুম পাইতেছে। ঠিক আছে, তুই যা এখন। বিহান নীলার দেওয়া বাস্কেটটা নিচে রেখে চলে গেল। আদিত্য আবার নূরকে কোলে তুলে নিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে যেতে লাগলো। আদিত্য নূরকে কোলে নিয়ে নিজের রুমে এলো। নূর আদিত্যের কোলে থেকেই রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছে। এই বাসার সব কিছু ওর কাছে বিস্ময়কর লাগছে। এত বড় কারো রুম হতে পারে তা জানা ছিল না ওর। আদিত্যের নূরকে এনে আস্তে করে বেডের ওপরে বসিয়ে দিল। এই বেডটা তো সোফার চেয়েও নরম। নূরের মনে হচ্ছে ও কোনো স্পঞ্জ কেকের মাঝে ডুবে যাচ্ছে। নূর দুই হাত দুই পাশে বেডের উপর রেখে হাতে ভর দিয়ে বসা অবস্থায় হালকা ওঠানামা করতে লাগলো আর হাসতে লাগলো। আদিত্য শুধু মুগ্ধ নয়নে ওর নিষ্পাপ বউটাকে দেখছে। এই পরীটা এখন ওর বউ। এখন থেকে সব সময় ওর কাছেই থাকবে, সব সময় এই হাসিটা দেখতে পাবে। ভাবতেই নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, এটা এখন থেকে তোমার ঘর, তুমি এখন থেকে এখানেই থাকবে। পছন্দ হয়েছে তোমার? নূর কিছু না বলে শুধু ড্যাব ড্যাব করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? নূর এবার বলে উঠল, আরে আম্মু বলেছে তোমার সব কথা যেন আমি ভালো করে শুনি, তাই তো আমি ভালো করে শুনছিলাম তোমার কথা। নূরের এমন বেকুবের মতো কথা শুনে আদিত্য নিচের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে একটু হেসে নিল। তারপর আবার স্বাভাবিক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শোনা হয়ে গেছে, এখন তাহলে উত্তর দাও, রুম পছন্দ হয়েছে? নূর দুই দুই দিকে ছড়িয়ে দিয়ে পরিমাপ দেখিয়ে বলল, হ্যাঁ, এতগুলো পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার নিশ্চয়ই শাড়ি গহনা পরে অনেক আনিজি লাগছে, তাই না? তুমি এক কাজ করো, এগুলো খুলে হালকা কিছু পরে নাও, আমি তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, কেমন? আচ্ছা। আদিত্য আগে নূরের গহনাগুলো আস্তে করে খুলে দিল। তারপর উঠে দাঁড়িয়ে নূরের বাসা থেকে দেওয়া ব্যাগ থেকে নূরের জামা কাপড় বের করতে লাগলো। তাড়াহুড়ো করে বিয়ে করায় নূরের জন্য ভালো করে শপিং করতে পারেনি, তাই আপাতত বাসা থেকে আনা জামা কাপড়ই পরতে দিচ্ছে। পরে শপিং মলে গিয়ে নূরের জন্য সবকিছু কিনে নিয়ে আসবে। আদিত্য জামা কাপড় নিয়ে পিছনে ফিরতেই ওর চোখ কপালে উঠে গেল। নূর বেড থেকে নেমে দাঁড়িয়ে ঘরেই কাপড় খোলা শুরু করে দিয়েছে। আঁচল অনেকখানি নামিয়ে ফেলেছে। কাঁধের কাছে সেফটি পিন লাগানোর জায়গায় আঁচল ধরে টানাটানি করছে। আদিত্য জামা কাপড় বেডের ওপর রেখে তড়িঘড়ি করে নূরের কাছে যেয়ে ওকে আটকে দিয়ে বলল, আরে আরে, কি করছো তুমি? কেন? তুমিই তো বললে শাড়ি খুলতে, তাই তো শাড়ি খুলছিলাম। আরে আমি তোমাকে এখানে রুমেই খুলতে বলিনি। তো কোথায় খুলবো? বাইরে গিয়ে? আচ্ছা, বাইরে গিয়ে খুলছি। কথাটা বলেই নূর দরজার দিকে যেতে লাগলো। আদিত্যের এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলে এই মেয়ে, বাইরে গিয়ে শাড়ি খুলবে? আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, আরে বাবা, আমি তোমাকে বাইরে যাওয়ার কথা বলিনি। তাহলে? আমি বলতে চাইছিলাম যে তুমি ওয়াশরুমে যেয়ে কাপড় চেঞ্জ করো, এই যে এখানে ওয়াশরুম। আদিত্য নূরের হাত ধরে ওয়াশরুমে দরজার সামনে এনে দেখিয়ে দিল। নূর মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের ভেতরে গেল, তবে ওয়াশরুমে দরজা আটকালো না। অগত্যাই আদিত্য নিজেই দরজাটা একটু চাপিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। খানিক পরে নূর দরজা আবারও খুলে আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আমি খুলতে পারছি না, আম্মু এতগুলো পিন লাগিয়ে দিয়েছে, তুমি খুলে দাও না হিরো। আদিত্য একটা শুকনো ঢোক গিলে করুণ কণ্ঠে বলল, আমি? হ্যাঁ তুমি, আসো না, খুলে দাও। আদিত্য পড়ে গেল এক মহা মুশকিলে। নিজের বউ হলেও নূর অনেক অবুঝ, আর এই অবস্থায় নূরকে চেঞ্জ করাতে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কষ্টকর হয়ে যাবে। আদিত্য কিছু একটা ভেবে বলল, তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই আদিত্য বেরিয়ে গেল। একটু পরে একজন বয়স্ক মহিলাকে সাথে নিয়ে রুমে এলো আদিত্য। মহিলাটি অনেক বছর ধরে আদিত্যের বাসায় কাজ করছে। আদিত্যের অনেক বিশ্বস্ত। আদিত্য নূরের কাছে এসে বলল,